20 বছর আগে এক ঝোড়ো রাতে কবিরাজ আম্বারের অন্ধকার তন্ত্রমন্ত্র শেখারের জীবনকে চিরতর বদলে দিয়েছিল। একটি নিষিদ্ধ চুক্তি যার মূল্য ছিল অকল্পনীয়, এবং সে অভিশাপ আজ ফিরে এসেছে। নিয়াঙ্গি এক অতৃপ্ত জিন শেখারের পরিবারের প্রতিটি সদস্যের পেছনে লেগেছে। ভয়ঙ্কর ছায়া, অমানসিক শক্তি আর অদৃশ্য হাতের আকড়ে তাদের জীবন তছনছ। ভয় আর বিশ্বাসের মাঝে আটকে পড়েছে একটি পরিবার। ড্যানি শেখারের বড় ছেলে কি পারবে এই অভিশাপ ভাঙতে, নাকি নিয়াঙ্গির রক্তাক্ত হাসি গ্রাস করবে তাদের সবাইকে? একটি লড়াই যেখানে বেঁচে থাকাটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিনেমার শুরুতে আমরা দেখি আম্বার নামে একজন মহিলা, যিনি গ্রামের স্থানীয় কবিরাজের মতো। প্রতিটি গ্রামে এমন একজন মানুষ থাকেন, তিনি শেখার নামের একটি মেয়ের উপর তন্ত্রমন্ত্রের ঝাড়ফুঁক করছেন। এই শেখারই আমাদের সিনেমার প্রধান নায়িকা। আম্বার তাকে বলেন, তুমি যা করছো ভেবেচিন্তা করো। আমি যে কাজ করব তা শুধু আমি বা আমার চেয়েও শক্তিশালী কোনো তান্ত্রিকই ভাঙতে পারবে। তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূরণ করতে না পারলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। এই ঘটনা 20 বছর আগে। 20 বছর পরে আমরা দেখি শেখারের এখন 3 সন্তান। বড় ছেলে ড্যানি, মেজো মেয়ে রত্না আর ছোট ছেলে ডরি। শেখার বড় ছেলে ড্যানির সঙ্গে কথা বলতে যান। ড্যানির উদাসীন আচরণে তিনি তাকে বকেন, আমি এত কষ্ট করছি যাতে আমার ছেলে মেয়েরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, যাতে তোমার বাবার মতো অকর্মণ্য না হয়। তাই এবছর থেকে তুই কলেজে যাবি, পড়াশোনা শেষ করে সংসারের দায়িত্ব নিবি, ভাই বোনের দেখাশোনা করবি। কিন্তু ড্যানি তার মায়ের কথা বোঝার চেষ্টা করে না। সে বলে, তুমি কেন আমার ইচ্ছেটা বোঝো না? আমার পড়াশোনার চেয়ে মোটরসাইকেল পছন্দ। আমি মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং শিখতে চাই। শেখার এ কথা মানতে নারাজ। তিনি বলেন, আমি তোকে সারা জীবন সাহায্য করতে পারবো না। তুই এখন বড় হয়েছিস, কিন্তু কোনো কাজ করিস না। ড্যানি বলে, আমি একটা মোটরসাইকেলের ওয়ার্কশপ খুলতে চাই। কিন্তু শেখার মনে করেন ড্যানি শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এটা করতে চায়। তিনি বলেন, তুই কলেজে যেতে চাস না, ডিগ্রি শেষ করতে পারবি না, তুই শুধু আড্ডা দিতে চাস। এই কথায় ড্যানি রেগে যায়। শেখার তাকে বলেন, তুই নিজের জীবন নিজে সামলা, আমার সামলা থেকে চলে যা। আমি চাই না তুই তোর ছোট ভাই বোনের জন্য খারাপ উদাহরণ হয়ে উঠিস। ড্যানিওর আগে বলে, আমি তোমার সাহায্য ছাড়াই সফল হব। আজকের এই কথা আমি কখনো ভুলবো না। এরপর সে বাড়ি ছেড়ে চলে যায়। 1 বছর পর আমরা দেখি শেখার বাড়িতে একটা তাকের উপর কালো জাদুর মতো কিছু রাখা আছে। সিনেমার শুরুতে 20 বছর আগের আম্বারের কথা মনে পড়ে, যিনি এমন কিছু করেছিলেন। এদিকে ড্যানি একটা ওয়ার্কশপে কাজ করছে। তার পরিশ্রমের কারণে দোকানের গ্রাহক বেড়েছে। তার বস তাকে ধন্যবাদ দেন। ড্যানি দেখতে পায় তার বেতন অনেক বেশি দেওয়া হয়েছে। বস বলেন, তুই এটা প্রাপ্য, তুই অনেক কষ্ট করেছিস। এক সন্ধ্যায় ছোট ছেলে ডরি রত্নাকে বলে, আমার তৃষ্ণা লেগেছে, পানি দাও। রত্না বলে, নিজে গিয়ে খেয়ে আয়, আমি ব্যস্ত। ডরি পানি আনতে নিচে যায়। সেখানে সে একটা ছায়া মূর্তি দেখে, যেন কোনো মহিলা ঘুরছে। ভয় পেয়ে সে উপরে ফিরে রত্নাকে বলে, নিজে কিছু দেখেছি, ভয় লাগছে। রত্না হেসে বলে, মিথ্যা বলিস না, আমি পানি নিয়ে আসছি। পরের দিন শেখার দেখেন একটি ছেলে রত্নাকে বাইকে নামিয়ে দিয়ে যাচ্ছে। রত্না যখন শেখারের রেস্তোরাঁয় আসে, তিনি জানতে চান ওই ছেলেটা কে। শেখার বলেন, আমি বলছি না যে তুই বন্ধুদের সঙ্গে মিশতে পারবি না, কিন্তু আমি ভয় পাচ্ছি তুই যদি কোনো খারাপ ছেলের সঙ্গে জড়িয়ে পড়িস। ছেলেটাকে ভালো মনে হয়নি, তোর বড় ভাইও তো ভালো পথ ছেড়ে চলে গেছে। আমি চাই না তুইও তেমন বিপদে পড়িস। রত্না বলে, চিন্তা করো না, আমি নিজেকে সামলাতে পারবো। এই নাও, স্কুল থেকে তোমার জন্য চিঠি। চিঠিতে শেখার জানেন রত্নার স্কুলের 3 মাস ফি বাকি পড়েছে। এতে তিনি চিন্তায় পড়েন, কারণ তার রেস্তোরাঁয় গ্রাহক আসে না। একজন লোক দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দোকানটা যেন পুরনো, 100 বছরের মতো। শেখারের সহকারী রদিয়া তাকে ডেকে বলে, স্যার ভিতরে এসে দেখুন, সুস্বাদু খাবার আছে। কিন্তু খাবার প্যাক করার সময় লোকটি বলে, খাবার থেকে পচা গন্ধ আসছে। রদিয়া বলে, এটা আপনার ভুল, খাবার তাজা। কিন্তু লোকটি ফিরে এসে বলে, খাবার নষ্ট। শেখার চেক করে দেখেন খাবার সত্যি পচে গেছে, অথচ খাবার সবে রান্না করা। এতে তারা অবাক হয়ে যায়। শেখার রদিয়াকে নিয়ে আম্বারের বাড়িতে যান। সেখানে জানতে পারেন আম্বার বিকেলে 4টায় মারা গেছেন। তারা শুনেন মারার আগে আম্বার চিৎকার করেছেন, মুখে আঁচড়ে দিয়েছেন। ভয়ে ভয়ে শেখার আম্বারের লাশ দেখতে যান। দেখেন আম্বারের চেহারা ভয়ঙ্কর, তার নাক থেকে তুলো পড়ে যায়। শেখার তুলোটা আবার নাকে দেওয়ার সময় আম্বার চোখ খুলে যায়। ভয় পেয়ে শেখার চিৎকার করেন, কিন্তু কেউ সাড়া দেয় না। আম্বার হঠাৎ জীবিত হয়ে ওঠে, শেখারের মুখে রক্ত ছিটিয়ে দেয়। ভয়ে শেখার দৌড়ে বাইরে চলে আসেন। রদিয়া তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দৃশ্যে ডরি বাড়িতে একা হরর মুভি দেখছে। হঠাৎ কেউ দরজায় নক করে। ভয় পেয়ে সে দরজা খুলতে যায়, কিন্তু পায়ে খেলনা লেগে পড়ে যায়। দরজার দিকে তাকিয়ে সে একটা ভয়ঙ্কর ছায়া দেখে। চশমা পরে সে বুঝতে পারে এটা তার মা, কিন্তু মা কোনো কথা না বলে রুমে চলে যান। ডরির এটা অদ্ভুত লাগে। সে মায়ের রুমে গিয়ে দেখে মা বিছানায় বসে আছে। রুমটা কেন
কেমন যেন অন্যরকম। মা রেগে দরজা বন্ধ করতে বলেন। ভয়ে ডোরি নিজের রুমে গিয়ে রত্নাকে বলে মা ফিরেছেন, কিন্তু অদ্ভুত আচরণ করছেন। সবসময় মা আমাকে ডেকে আদর করেন, কিন্তু আজ কিছুই করেননি। ঠিক তখনই আবার দরজায় নক হয়। ডোরি ভয় পায়। রত্না মজা করে বলে এজন্যই তোকে হরর মুভি দেখতে মানা করি। রত্না দরজা খুলতে দেখে শেখর আর তার সহকারী রোদিয়া দাঁড়িয়ে। শেখর ঘরে ঢুকে ডোরির কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যান। এতে রত্না বিভ্রান্ত হয়ে ডোরিকে বলে তুমি তো বললে মা এসেছে, কিন্তু মা তো এখনোই এলেন। এখানে বোঝা যায় 20 বছর আগে আম্বার নামের কবিরাজ যে কালো জাদু করেছিলেন তার মৃত্যুর পর সম্ভবত একটি অশুভ আত্মা শেখরের বাড়িতে ঢুকেছে। এরপর দেখা যায় শেখরের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটছে। ঘুম ভেঙে উঠলে রেডিওতে ভৌতিক গান বাজতে শুরু করে। রেডিও বন্ধ করতে গেলে রুমের লাইটও নিভে যায়। ভয় পেয়ে শেখর যখন দাঁড়ান, আলমারির দরজা খুলে যায় আর ভেতর থেকে একটা ভয়ঙ্কর ছায়া বেরিয়ে আসে। শেখর কিছু বোঝার আগেই ছায়াটি হাওয়ায় ভাসতে থাকে, তার গলা টিপে ধরে উপরে ছুঁড়ে মারে। শেখর মেঝেতে পড়ে যান আর তখনই ঘুম ভাঙে। সকালে স্কুলে গিয়ে শেখর জানতে পারেন রত্নার বকেয়া ফি কেউ গতকাল পরিশোধ করে দিয়েছে। এটা ড্যানি করতে পারে, কিন্তু ড্যানিকে ফোন করে জিজ্ঞেস করেন তুই কি ফি দিয়েছিস? ড্যানি বলে হ্যাঁ আমি দিয়েছি, এখন আমি ভালো চাকরি করছি। কিন্তু শেখর কথা না শেষ করেই ফোন কেটে দেন। পরের দৃশ্যে শেখরের হোটেল গ্রাহকে ভরপুর। এক মেয়ে এসে বলে কাল আপনার হোটেল বন্ধ ছিল কেন? শেখর অবাক হয়ে বলেন না তো, খোলাই ছিল, বন্ধ পেয়েছি। শেখর হোটেলে গিয়ে দেখেন বাইরে থেকে হোটেলের ভুতুড়ে মনে হচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। ভেতরে ঢুকে দেখেন ভূতের মতো কাস্টমার খাচ্ছে। রোদিয়া বলে আজ হোটেল ভরপুর, কিন্তু শেখর দেখেন হোটেল ফাঁকা। রোদিয়া শুকনো পাতা দেখিয়ে বলে এই দেখো কত টাকা ইনকাম। শেখর বুঝতে পারেন রোদিয়াও অশুভ আত্মার কবলে পড়েছে। ভয় পেয়ে শেখর রোদিয়াকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যান। তিনি বলেন গত 3 মাস ধরে তাদের ব্যবসা খারাপ, অদ্ভুত ঘটনা ঘটছে। তান্ত্রিক আচার শুরু করলে শেখর অজ্ঞান হয়ে যান। তখন দেখা যায় তার শরীরে নিয়াঙ্গি নামের একটি জিন ভর করেছে। নিয়াঙ্গি তান্ত্রিককে ধমকায় এই ঝামেলায় জড়ালে মরবি। তবু তান্ত্রিক চেষ্টা করেন, কিন্তু শেখর আবার অজ্ঞান হন। জ্ঞান ফিরলে তান্ত্রিক বলেন নিয়াঙ্গি একটি শক্তিশালী জিন, তুমি তার সঙ্গে একটি চুক্তি করেছিলে, সে যা চেয়েছিল তা না দিলে তোমার পরিবার ধ্বংস হবে। শেখর জিজ্ঞেস করেন এখন কি করব? তান্ত্রিক বলেন জিনের সঙ্গে চুক্তি ভাঙতে হবে। আমি সাহায্য করতে পারবো না, কারণ সে আমার চেয়েও শক্তিশালী। তুমি যার মাধ্যমে চুক্তি করেছিলে তাকে খুঁজে বের করো। শেখর আবার আম্বার বাড়িতে চলে যান। সেখানে দরজায় একটি মেয়েকে দেখেন, কিন্তু রোদিয়া বলে কাউকে তো দেখছি না। শেখর বাড়ির ভিতরে ঢুকে নিয়াঙ্গিকে দেখেন। ভয়ে চিৎকার করে তিনি জ্ঞান হারান। এদিকে রত্নার সঙ্গে তার বয়ফ্রেন্ড জোরাজুরি করে। রত্না তাকে থাপ্পড় মেরে পালায়। রাতে রোদিয়া শেখরকে বাড়িতে নিয়ে আসে। শেখরের অবস্থা দেখে ডোরি ভয় পায়। শেখর ঢুকতেই ডোরি তার পেছনে একটি জিন দেখে। রত্নাকে বললেও সে বিশ্বাস করে না, কিন্তু ওয়াশরুমে গিয়ে রত্না দেখেন শেখর পানি ঢালছে, বলছেন আমার শরীর জ্বলছে। শেখরের মুখে ও হাতে অদ্ভুত ঘা। রত্না ডোরিকে তেল আনতে বলে। ডোরি তেল আনতে গেলে কেউ তাকে আটকে ধরে। পেছনে তাকিয়ে সে নিয়াঙ্গিকে দেখে ভয়ে পালায়। রত্না শেখরকে খাবার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেখর কালো বমি করেন। রত্না মোবাইল আনতে উপরে যায়। ডোরি ভয়ে তার পেছনে যায়। রত্না ড্যানিকে ফোন করে। তখন ডোরির খিঁচুনি শুরু হয়। বাড়ির লাইট নিভে যায়। রত্না প্রথমবার নিয়াঙ্গিকে দেখে। ড্যানির ফোন আসে। রত্না কাঁদতে কাঁদতে সব বলে। ড্যানি বলে শান্ত থাক, আমি আসছি, রোদিয়াকে ডাক। ড্যানি ও রত্না রোদিয়াকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু শেখর ও ডোরি নেই। ওয়াশরুম থেকে হাসির শব্দ আসছে। দেখা যায় শেখর ডোরিকে ঠান্ডা পানিতে গোসল করাচ্ছে, বলছেন ওর শরীর গরম। সবাই শেখরকে আটকায়। ড্যানি ভাই বোনকে বলে তোদের আর ছেড়ে যাব না। রত্নাকে বলে মায়ের খেয়াল রাখ, আমি খাবার আনছি। বাইরে গিয়ে রত্নার ফোনে তার বয়ফ্রেন্ড কল করে, বলে বাইরে অপেক্ষা করছি। রত্না বাইরে গিয়ে বলে তোমাকে ক্ষমা করেছি, কিন্তু সম্পর্ক রাখবো না, চলে যাও। সে ছেলেটি ব্যক্তিগত ছবি দেখিয়ে হুমকি দেয়, ফেসবুকে আপলোড করবে। রত্না ভয় পায়, ছবি মুছতে বলে। তখন ড্যানি এসে সে ছেলেটিকে মারতে শুরু করে। ছেলেটি বলে আমি রত্নার বয়ফ্রেন্ড। ড্যানি বলে ছবি থাকলে থাক, আমার বোনের ক্ষতি করলে তোকে শেষ করে দেব। রত্না প্রতিশ্রুতি দেয় সে ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে না। শেখর সন্তানদের বলেন তোদের বাবা মারা গেলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোদের দেখব, কিন্তু আমি ভুল করেছি। এখানে সিনেমার মূল রহস্য প্রকাশ পায়। শেখর জানান স্বামী মারা গেলে রেস্তোরাঁ চালাতে আম্বারের সঙ্গে নিয়াঙ্গের চুক্তি করেছিলেন, যাতে গ্রাহক বাড়ে ও সন্তানদের ভরণ পোষণ করতে পারেন। বিনিময়ে তিনি নিয়মিত আচার করতেন, কিন্তু 20 বছর ধরে কিছুদিন বাদ পড়ায় জিন খেপে গেছে। তখন ডোরি দেখে দরজা খুলে একটি জিন ঢুকছে। ড্যানি বাইরে চেক করতে গেলে দরজা আটকে যায়। ভেতরে নিয়াঙ্গি শেখরের শরীরে ভর করে। শেখর বিছানা থেকে পড়ে যান। রত্নাকে ধাক্কা দেন। ঘর তছনছ করেন, বলেন আমার শরীর জ্বলছে। তিনি কপাল দরজায় আঘাত করেন। ড্যানি দরজা
ভেঙে ঢুকে দেখেন শেকার নিজেকে কাঁচ দিয়ে ক্ষতবিক্ষত করছেন। ড্যানি শেকারকে আটকে রাখে। পরদিন সকালে সন্তানরা নামাজ পড়ে। শেকাল জিনের প্রভাবে খাবার চান, বলেন কাল থেকে কিছুই খায়নি। তিনি চিৎকার করলে সবাই তাকে রশি দিয়ে বাঁধেন। সন্ধ্যায় ড্যানি নামাজ কালামের আয়োজন করে। হুজুর দোয়া পড়তে বলেন। নিয়াঙ্গি বলে তোদের দোয়া কাজে আসবে না। হুজুর জিনকে জিজ্ঞেস করেন কেন এসেছিস। জিন হুজুরকে ধাক্কা মারে। সবাই হুজুরকে নিয়ে পালায়। রোদিয়া ফোন করে বলে বাগজা নামের এক আলেম শেকারকে সুস্থ করতে পারেন, কাল সকালে দেখা করব। কিন্তু রোদিয়া বাড়ি ফেরার পথে নিয়াঙ্গির মুখোমুখি হয়। ভয়ে পালালেও জিন তার উপর হামলা করে। পরদিন ড্যানি জানতে পারে রোদিয়া মারা গেছে। তার পকেটে বাগজার ঠিকানা পাওয়া যায়। সবাই শেকারকে নিয়ে বাগজার কাছে যায়। রাত হয়ে গেলে নামাজ পড়তে থাকে। ডোরি দেখে নিয়াঙ্গি শেকারের পাশে বসে, ভয়ে কিছু বলে না। নামাজ শেষে রোদিয়ার দেহ উধাও। ড্যানি রত্না ও ডোরিকে এক জায়গায় থাকতে বলেন। শেকার দুজনের উপর হামলা করেন। ড্যানি তাকে আহত অবস্থায় খুঁজে পান, কিন্তু দায়াত মারা যান। শেকার ডরি ও রত্নার পিছু নেন। ডরি পড়ে গেলে শেকার তার পা ধরে টানেন। ড্যানি এসে ডরিকে বাঁচায়। শেকার ড্যানির গলা টিপে ধরেন। তখন বাগজা এসে শেকারকে ফেলে দেন। বাগজা বলেন এটা তোমার মায়ের দেহ, কিন্তু আত্মা নয়। জিন কবজা করেছে। তিনি পানি দিয়ে মুখ ধুয়ে শেকারকে দেখতে বলেন। সবাই নিয়াঙ্গিকে দেখে ভয় পায়। বাগজা বলেন একটি নারকেল গাছ খুঁজো যেখানে একটি নারকেল আছে। আম্বারের কবরের মাটি সংগ্রহ করো, আজ রাতেই করতে হবে। তিনি ড্যানিকে পানির বোতল দিয়ে বলেন বাধা আসবে, পানি ছিটিয়ে দিও। ড্যানি কবরস্থানে গিয়ে আম্বারের কবর থেকে মাটি তুলতে গেলে ভয়ঙ্কর শব্দ শোনে এবং সেখানে অনেকগুলো মৃত লাশ দেখতে পায়। এমনকি মাটিতে পোকামাকড়ও দেখতে পায়। লাশ তাকে ঘিরে ফেলে। ড্যানি সে কবরে পানি ছিটিয়ে লাশগুলোকে দূর করে। একটি অজানা আত্মা তাকে একটি নারকেল গাছের দিকে নিয়ে যায়। এদিকে নিয়াঙ্গি শেকারের শরীরে ভর করে। বাগজা বাচ্চাদের পেছনে থাকতে বলে। নিয়াঙ্গি বাগজাকে হুমকি দেয়। শেকার ও বাগজার মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। বাগজা শেকারকে বাইরে ফেলে দেন। শেকার অজ্ঞান হন। বাগজা চেক করতে গেলে শেকার হামলা করেন। বাগজার বুকে ছুরি ঢুকিয়ে দেন। নিয়াঙ্গি ডোরি ও রত্নার দিকে যায়। ডোরি বলে মা আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাদের ভালোবাসো না? জিনের প্রভাব কমে যায়। ড্যানি এসে জিনকে আটকায়। বাগজা নারকেলের পানি ছিটিয়ে শেকারকে নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন নারকেলের পানি দিয়ে শেকারের শরীর ধুয়ে আম্বারের কবরে মাটি লাগাও। সবাই তাই করে। বাগজা প্রার্থনা করেন। তখনই শেকারের জ্ঞান ফিরে যায়। তিনি নারকেলের পানি খান, সুস্থ হন। শেকার ড্যানির কাছে ক্ষমা চেয়ে বলেন আমার ভুলে তোদের এই অবস্থা, ভাই বোনের খেয়াল রাখিস। ড্যানি প্রতিশ্রুতি দেয়। শেকার আরো বলেন তোর উপর ভরসা আছে, নিজের মতো জীবন চালা, তুই ভালো করবি। এই বলে শেকার মারা যান। কয়েক মাস পর দেখা যায় ড্যানি ও রত্না হোটেল চালাচ্ছে, কিন্তু পোস্ট প্রোডাকশন দৃশ্যে দেখা যায় নিয়াঙ্গি এখন রত্নাকে তার পরবর্তী শিকার বানিয়েছে। এখানে ভয়ঙ্কর সিনেমাটি শেষ হয়। মুভির এন্ডিংটা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে করা হয়েছে। এর মানে বোঝা যাচ্ছে এর আরেকটি পর্ব খুব দ্রুতই বের হবে। পরের পর্বটি দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।